রাজ্য রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম আমরা বেশ কয়েকদিন, থার্ড আই আর এক্স ফ্যাক্টরে। কিন্তু দেশের রাজনীতি নিয়ে সেভাবে আলোচনা করা হয়নি। আর দেশের রাজনীতি নিয়ে একপেশে আলোচনা আপনারা টেলিভিশনে দেখতে দেখতে প্রায় বিরক্ত হয়ে টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছেন। বহু মানুষ আমাদেরকে বলছেন যে আপনারা শুধু রাজ্য রাজনীতি নিয়ে বেলা বেলা অনুষ্ঠান করছেন, দেশের রাজনীতি নিয়ে কেন বলছেন না। তাই আজকে আমরা এক্স ফ্যাক্টর আলোচনা করব দেশের রাজনীতি নিয়ে। সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এটা আপনারা সকলেই জানেন। এই বন্ডের মাধ্যমে বড় বড় শিল্পপতিরা রাজনৈতিক দলগুলোকে অর্থ যোগাতেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে। জানা গিয়েছে এই বন্ডের প্রায় 2/3 টাকাই গিয়েছে বিজেপির অ্যাকাউন্টে। এবং দেখা গিয়েছে যে বিজেপি সরকার নির্দিষ্ট কয়েকটি ব্যবসায়ীর উপরেই একটু বেশি মেহেরবান। সারা দেশ জুড়ে এই ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন দেশের সাধারণ মানুষ। তারপর আসরে নামে সুপ্রিম কোর্ট এবং তারা ইলেকটোরাল বন্ডকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরেই শুরু হয়েছে এক অন্য খেলা। কি সেই খেলা তা নিয়ে বলবো আজকের এক্স ফ্যাক্টরে। आप सबको मेरा नमस्कार। और मुझे याद है कि 15 फरवरी 2024 को जब इस देश के उच्चतम न्यायालय ने, द हाईएस्ट कोर्ट ऑफ इंडिया, सुप्रीम कोर्ट ने यह जजमेंट दिया था कि इलेक्टोरल बैन किए जाएंगे, तो इसका हम सब लोगों ने स्वागत किया था, क्योंकि राजनीति में जो शुचिता चाहिए उसकी ओर ये एक बड़ा कदम था। मुझे याद है इसी प्लेटफॉर्म से मेरे सहयोगियों ने और मेरे नेताओं ने आपको एड्रेस किया था और हमने इसका स्वागत किया था। इसका स्वागत इसलिए किया गया था क्योंकि चुनावी चंदा जो होता है वो कैसे আমরা দেখাবো সুপ্রিয়া শ্রীনের পুরো বক্তব্যটা আপনারা শুনবেন। এই বক্তব্য আপনারা কোনো টেলিভিশন চ্যানেলে দেখেননি, দেখায়নি। আপনারা জানেন যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি বেনিফিটেড যদি কেউ হয়ে থাকে সেটা বিজেপি। এটা এতদিনে আপনারা সকলেই জেনে গেছেন। এবং বিজেপির আমলে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে আদানি, আম্বানি, এসআর, জি নিউজের মতন হাতে গোনা কয়েকটা বড় বড় সংস্থা। সন্দেহ দানা বাঁধতেই কিন্তু নড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্ট। তারা ইলেকটোরাল বন্ডকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, যাদের মাধ্যমে ইলেকটোরাল বন্ড বিক্রি করা হতো, তাদেরকে নির্দেশ দিয়েছিল যে আগামী 6 মার্চের মধ্যে কোন ব্যবসায়ী কোন রাজনৈতিক দলকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কত টাকা কবে দিয়েছে তার হিসাব কিতাব দিয়ে দিতে। মোট 22,217টি ইলেকটোরাল বন্ড ইস্যু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, 22,217টা। এবং সবটাই কম্পিউটারে নথিভুক্ত করা হয়েছে, হাতে করা হয়নি, কোনো খাতায় করা হয়নি, কম্পিউটারে নথিভুক্ত। স্টেট ব্যাংক যদি চায় তাহলে 1 ঘন্টার মধ্যে সেই তথ্য সুপ্রিম কোর্টকে দিতে পারে। আজকের মোদিজির ডিজিটাল ইন্ডিয়ায় এটা কি খুব অসম্ভব বলে আপনার কিছু মনে হয়? যে কোনো একটা ফাইল মানে মেল করে পাঠাতে ক মিনিট লাগতে পারে। কিন্তু স্টেট ব্যাংক সুপ্রিম কোর্টকে জানিয়েছে তারা এই তথ্য বা নথি যারা দিতে পারবে 30শে জুনের আগে নয়। অর্থাৎ 30শে জুনের আগে তারা কোনো তথ্য নথি সুপ্রিম কোর্টকে দিতে পারবে না, সার্বজনীন করতে পারবে না। অর্থাৎ তার মানে পরিষ্কার যে ভোট হয়ে যাওয়ার পরেই তারা এইসব নথিপত্র দেবে। এতে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তথ্য গোপন করে রাখছে, যাতে আদানি বাবুরা মোদি বাবুদের কত টাকায় কিনেছেন আর মোদি বাবুরা দেশের কত সম্পত্তি আদানি বাবুদের জলের দরে বিক্রি করে দিয়েছে। এইটা গোপন করার জন্য স্টেট ব্যাংক কিন্তু 30 জুন কথা বলছে। চাইলে তারা কয়েক সেকেন্ডে একটা ক্লিকেই কিন্তু সেটা ট্রান্সফার করে দিতে পারতো, কিন্তু তারা সময় নিতে চাইছে যাতে ভোটটা পার হয়ে যায়। এছাড়াও আর একটা কথা কিন্তু সামনে চলে আসতো যদি স্টেট ব্যাংক এই তথ্য দিত, কোন কোন ব্যবসায়ী বিরোধী দলগুলোকে কত টাকা চাঁদা দিয়েছে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। আর সেই বিরোধী দলকে চাঁদা দেওয়ার কোট আনকোট অপরাধে
কোন ব্যবসায়ীর কাছে কোন ব্যবসায়ীর কাছে ইডি সিবিআই বা ইনকাম ট্যাক্সের তরফে রেড চালানো হয়েছে। কারণ একটা জিনিস পরিষ্কার করে দিই, স্টেট ব্যাংকের কাছে সমস্ত নথি আছে, অর্থাৎ অর্থ দপ্তরে নির্মলা সীতারামনের দপ্তরে সমস্ত নথি আছে। সেই নথিতে সেখানে দেওয়া আছে যে কোন ব্যবসায়ী কোন দলকে কত টাকা দিয়েছে। এবার ধরুন বিরোধী দলকে, কংগ্রেসকে বা তৃণমূলকে বা আম আদমি পার্টিকে কোনো একটি ব্যবসায়িক সংস্থা কিছু টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিয়েছে, যেমন ভাবে বিজেপিকেও দেওয়া হয়েছে। এইবার সেই ব্যবসায়ীর কাছে রেড করা হয়েছে, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই ইত্যাদি রেড চালানো হয়েছে। চালিয়ে তার কাছ থেকে কিন্তু মুচলেকা আদায় করে নেওয়া হয়েছে মৌখিকভাবে, যে আর কোনো টাকা পয়সা বিরোধী দলকে দেওয়া যাবে না, তাহলে তোমার ফাইল খুলবো। মাত্র 22,217টি নাম সুপ্রিম কোর্টকে নির্দিষ্ট সময়ের মধ্যে না দেওয়ার জন্য স্টেট ব্যাংকের লাইসেন্স কেন বাতিল করে দেওয়া হচ্ছে না, আমরা এই প্রশ্নটা করছি। স্টেট ব্যাংক ইচ্ছে করেই এই তথ্য সুপ্রিম কোর্টকে দিচ্ছে না, এবং স্টেট ব্যাংক এই সামান্য কাজটা করতে চাইছে না ভোটকে নজরে রেখে। কারণ ভোটের আগে যদি এই ইলেকটোরাল বন্ডের সমস্ত তথ্য বাইরে আসে, তাহলে বেশ কয়েকটা জিনিস আমার আপনার কাছে পরিষ্কার হবে। এই যে মোদি বাবুরা জি নিউজ বলুন বা আদানি বলুন বা আম্বানি বলুন বা এসআর গ্রুপ বলুন, এদেরকে সমস্ত সুবিধে পাইয়ে দিচ্ছে। কোনোটাকে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে, লাভজনক সংস্থাগুলোকে এই আদানিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। কেন? তার মানে কি আদানিরা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে মোদি বাবুদের পুষ্ট করেছেন? এটা যেমন পরিষ্কার হতো, তেমনি এটা পরিষ্কার হতো যে কোন কোন ব্যবসায়ী বিরোধী দলকে কত টাকা দিয়েছে, এটাও পরিষ্কার হতো। এবং কেন দিয়েছে, সেই দেওয়ার পরে তারা সেই বিরোধী দলের কাছ থেকে বা শাসক দল বিজেপির কাছ থেকে কোন রকম আনডিউ অ্যাডভান্টেজেস নিয়েছে কিনা, এটাও পরিষ্কার হয়ে যেত। এগুলো তো জলের মতন পরিষ্কার থাকা উচিত। কেন গোপন করা? কেন স্টেট ব্যাংক এই সামান্যতম কাজটা করতে চাইছে না ভোটের আগে? তাহলে ঝুলি থেকে সব বেড়াল কিন্তু বেরিয়ে পড়বে, মোদিজির ভোট ব্যাংকে ফাটল ধরবে। এমনকি মোদি সরকারের এতটাই মুখ পুড়বে যে 140 থেকে 145টি আসনে বিজেপি নিশ্চিত হেরে যাবে। আসবে এসব নিয়ে সমস্ত কথায়, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, এই যে ইলেকটোরাল বন্ড আছে, এর যদি সবটা মানুষের সামনে চলে আসতো, আমাদের চোখের সামনে আসতো, তাহলে কিন্তু ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতো। কিভাবে? এবার সেটা বলি। বহু ব্যবসায়ীর কাছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তারা হানা দিয়েছে, এবং এই হানা দেওয়ার পরে সেই ব্যবসায়িক সংস্থা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কাউকে কোনো টাকা দিয়েছে কিনা, এবং দেওয়ার পরে সেই ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের মামলা তুলে নেওয়া হয়েছে কিনা, এটাও কিন্তু পরিষ্কার হয়ে যেত। তাই শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না, সরকারের পুরো সিস্টেমটা লেগে পড়েছে এই রিপোর্টটাকে যাতে আটকানো যায়।
সরাসরি অর্থমন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত মানুষজনগুলো যারা আছেন তারা কিন্তু অত্যন্ত চাপের মুখে পড়েছেন, একটা ত্রাসের মধ্যে পড়ে গিয়েছে। যদি ইলেকটোরাল বন্ডকে এখন যদি সার্বজনীন করা হয় এবং সার্বজনীন করে সুপ্রিম কোর্ট করতে বাধ্য করে স্টেট ব্যাংকে, তাহলে কিন্তু অনেক কিছু সামনে বেরিয়ে আসবে। কোন ব্যবসায়ী কোন রাজনৈতিক দলকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কত টাকা দিয়েছে তা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখায় বন্ধ খামে সংরক্ষিত আছে। তবুও সেই খাম সুপ্রিম কোর্টকে ভোটের আগে স্টেট ব্যাংক কিছুতেই দিতে চাইছে না। এই নিয়ে কোনো চ্যানেলে ঘন্টাখানেক আলোচনা আপনারা শোনেননি। তাদের চ্যানেলগুলোর এইটা নিয়ে অনুষ্ঠান করা সৎ সাহসটুকু হয়নি। তারা মোদির চরণ চুম্বনে নিয়োজিত আছেন। মোদি কি যে খাচ্ছেন, কি করছেন। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদের মধ্যে যদি কোনো আইনজীবী থাকেন তারা নিশ্চয়ই সহমত হবেন। এই যে মোদিজি রোড শো করতে বেরোচ্ছেন না, গাড়ির মাথায় মানে হুড খুলে বা যেটাকে আমরা সানরুফ বলি, সেই সানরুফ খুলে নরেন্দ্র মোদী হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। আমরা রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বেআইনি কাজটা যেন নরেন্দ্র মোদী সাহেব আর না করেন পশ্চিমবাংলায় এসে অন্তত। যাই হোক, যারা মোদীর চরণ চুম্বনে ব্যস্ত তারা কিন্তু এই নিয়ে কোনো কথা বলবে না। আমরা বলবো, আমরা বলছি। এইরকম একটা পরিস্থিতিতে রাহুল গান্ধী টুইট করেছেন। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট মুখ খুলেছেন। গদি মিডিয়া সেসব আপনাদের দেখায়নি, দেখাবেও না, কিন্তু আমরা দেখাবো সেই ভিডিও। আসুন দেখে নিই সুপ্রিয়া শ্রীনেট কংগ্রেসের মুখপাত্র কি বলেছেন এই ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গে। আসুন দেখে নিই। आप सबको मेरा नमस्कार। और मुझे याद है कि 15 फरवरी 2024 को जब इस देश के उच्चतम न्यायालय ने, द हाईएस्ट कोर्ट ऑफ इंडिया, सुप्रीम कोर्ट ने यह जजमेंट दिया था कि इलेक्टोरल बैन किए जाएंगे, तो इसका हम सब लोगों ने स्वागत किया था, क्योंकि राजनीति में जो शुचिता चाहिए उसकी ओर ये एक बड़ा कदम था। मुझे याद है इसी प्लेटफॉर्म से मेरे सहयोगियों ने और मेरे नेताओं ने आपको एड्रेस किया था और हमने इसका स्वागत किया था। इसका स्वागत इसलिए किया गया था क्योंकि चुनावी चंदा जो होता है वो कैसे आ रहा है, उसको कौन दे रहा है, किस लिए दिया जा रहा है, क्या मोटिव है, ये लोकतंत्र में जनता को जानना बड़ा जरूरी है। और ये वाकई में एक ऐतिहासिक निर्णय था। 2017 से ये जो ऑर्गेनाइज लूट मची थी, इसका अंत सुप्रीम कोर्ट ने 15 फरवरी 2024 को किया था। उसके साथ साथ सुप्रीम कोर्ट ने इस देश के सबसे बड़े सरकारी बैंक स्टेट बैंक ऑफ इंडिया को यह भी निर्देश दिया था, यह भी आदेश दिया था कि 6 मार्च तक इलेक्टोरल बॉन्ड के डोनर की सूची सार्वजनिक की जाए और चुनाव आयोग के साथ साझा की जाए। करीब 21 दिन का वक्त मिला था। जैसा कि मैंने कहा, पूंजीपतियों की बढ़ती हुई हिस्सेदारी, उनका बढ़ता हुआ प्रभाव, नीति निर्माण कुछ ही लोगों के लिए होना, यह सारा कच्चा चिट्ठा जो था वो खुल जाता अगर लोगों का नाम सार्वजनिक हो जाता। लेकिन बड़े हैरत अंगेज तरीके से जो एक्सपेक्टेड था, इसकी हम उम्मीद कर रहे थे कि एसबीआई सुप्रीम कोर्ट के सामने ये कहेगा, और एसबीआई ने ये कर दिखाया। एसबीआई ने सुप्रीम कोर्ट से कहा है कि ये डेटा देने में एसबीआई असमर्थ है और उसको 30 जून 2024 तक का वक्त चाहिए। मतलब टोटल 5 महीने का वक्त इस देश के सबसे बड़े बैंक स्टेट बैंक ऑफ इंडिया को चाहिए। और हास्यास्पद बात यह है कि डेटा देना है 22,217 इलेक्टोरल बॉन्ड का। यह कितनी बड़ी विडंबना है कि 22,217 इलेक्टोरल बॉन्ड का जो डेटा डिजिटल इंडिया में और पूरी तरह से कंप्यूटरीकृत, पूरी तरह से कंप्यूटराइज्ड, एसबीआई को एक क्लिक ऑफ अ बटन पर यह डेटा मिल जाना चाहिए।
इसके लिए एसबीआई को 5 महीने चाहिए। वो एसबीआई जिसके पास 48 करोड़ बैंक अकाउंट हैं, वो एसबीआई जिसकी 23,000 के करीब ब्रांचेस है, वो एसबीआई जो 66,000 एटीएम चलाता है पूरे देश में, उसको 22,217 इलेक्टोरल बॉन्ड किसने दिए, उसका विवरण देने के लिए 5 महीने चाहिए। यहां पर यह बताना जरूरी है कि भारतीय जनता पार्टी शुरू से असहज थी। 2017 में जब यह स्कीम आई और पिछले वित्तीय वर्ष के अंत तक 31 मार्च 2023 तक करीब 12,000 करोड़ रुपए इलेक्टोरल बॉन्ड के माध्यम से पॉलिटिकल पार्टीज को मिले, जिसमें 2/3 अकेले भारतीय जनता पार्टी को मिले। करीब 6500 करोड़ रुपए भारतीय जनता पार्टी को मिले और करीब 9% अबाउट 1,000 करोड़ रुपए से थोड़ा ज्यादा कांग्रेस को मिले। तो भारतीय जनता पार्टी चिंतित थी। चिंतित इसलिए थी क्योंकि अगर लोगों का नाम सार्वजनिक हो गया तो पता चल जाएगा कि कौन सा मित्र कितना दे रहा था, क्यों दे रहा था। यहां पर आपको एक और रिपोर्ट की याद दिलानी जरूरी है। एक रिपोर्ट आई थी, न्यूज लॉन्ड्री और न्यूज मिनट ने करी थी। उन्होंने कहा था 30 ऐसी कंपनियों का नाम सामने आया है जिन्होंने 335 करोड़ 2018 से 2023 के बीच में भारतीय जनता पार्टी को दिए। इनके खिलाफ कार्रवाई हुई थी, चाहे वो इनकम टैक्स हो, सीबीआई हो या ईडी हो। इसमें से 23 कंपनियां ऐसी थी जिन्होंने कभी इसके पहले चंदा नहीं दिया था। तो क्या ये क्विड प्रो को था? क्या नाम आने से पता चल जाएगा कौन चंदा दे रहा था? क्या नाम आने से पता चल जाएगा किस समय चंदा दिया गया? क्या ये भांडा फूट जाएगा कि चंदा लेकर कौन सी नीति बनाई गई? क्या ये सच सामने आ जाएगा कि चंदा लेकर किसके खिलाफ जांच बंद करी गई? क्या ये सच सामने आ जाएगा कि चंदा लेकर चंदा ना देने पर किसके खिलाफ जांच खोली गई, चंदा लेकर बंद कर दी गई? तो चंदा का भांडा फोड़ हो जाता। इसलिए एसबीआई का कहना है कि हमें 2024 30 जून तक का वक्त चाहिए। चुनाव निपट जाएगा, चुनाव के पहले आ गया तो जो हम कह रहे हैं सूट बूट की सरकार, जो हम कहते हैं मित्रों की सरकार, जो हम कहते हैं कि कुछ ही लोगों के लिए नीति निर्माण होता है, वो दूध का दूध पानी का पानी हो जाएगा। लेकिन जनता को इतना मूर्ख क्यों समझा जाता है? जब जब सच दबाने का प्रयास होगा तो जनता पूरा सच समझती है। जनता जानती है कि अगर आपके खाते, अगर आपके खजाने 1-2 व्यक्ति पैसों से भर रहे हैं तो ये सरकार और इस देश का प्रधानमंत्री उन्हीं लोगों की गुलामी करते हैं, उन्हीं लोगों के लिए नीतियां बनाते हैं। हमारे इस मंच দীর্ঘ সাংবাদিক বৈঠক ছিল, আমরা মূল অংশটা আপনাদেরকে দেখালাম। তাতেই পরিষ্কার হয়ে গিয়েছে কংগ্রেসের বক্তব্য কি। চন্দা কা ধান্দা বলছেন রাহুল গান্ধী টুইট করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আদালত জোর করে নির্বাচন ঘোষণার আগেই ইলেকটোরাল বন্ডের তথ্য জমা দিতে বলবে কিনা স্টেট ব্যাংকে, সেটা দেখার। তার জন্য হয়তো আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। আর আপনারা অপেক্ষা করুন, আজ রাতের ধারায় অনুষ্ঠান দেখার জন্য বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসবো রাত 8টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।